মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বললেন মমতা। মমতার সুরে সুর মেলালেন অখিলেশ যাদবও। বাজেট বক্তৃতায় আমরা জানি কুম্ভে জোট যোগীর মমতাকে সমর্থন এবং কুম্ভের অব্যবস্থা নিয়ে তিনি বলেছেন যে মহাকুম্ভ একেবারে মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে। আমরা দেখেছিলাম জবাবি ভাষণে মহাকুম্ভ প্রসঙ্গে মৃত্যু কুম্ভ বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে, এবং তাকে সমর্থন করেন অখিলেশ যাদব। মহাকুম্ভে অব্যবস্থাকে নিয়ে তার এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন প্রথমে শোনাবো। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার, 8বার আগুন লেগেছে, কোটি টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা, এক কাপ লাল চাও 500 থেকে 2000 টাকা। তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা, আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে স্নান করো নাহলে পবিত্র হবে না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এবং কুম্ভ নিয়ে আর যার যার যা বক্তব্য সেই সব সংক্রান্ত তথ্য নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে স্পষ্ট তিনি প্রশাসনিক অব্যবস্থার কথাই বলতে চেয়েছেন। সেই জায়গা থেকে রাজনৈতিক মহলের কার কি প্রতিক্রিয়া এবং সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি কথাই আমরা তো বেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা ফলো করি। তিনি দেশের প্রথম সারির একজন নেতা, কিন্তু গতকাল বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, এটা আমার মনে হয় যে গত কয়েক মাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জাতীয় পরিস্থিতিতে ইন্টারভেনশন। একজন জাতীয় নেতা যখন দেখেন জাতীয় পরিস্থিতিতে কোনো জিনিস গোলমাল হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তখন নেতার কাজ হচ্ছে সেটার মধ্যে ইন্টারভিউ করা এবং সে সম্পর্কে নিজের বক্তব্য জানানো। যখন তিনি বললেন যে মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে মহাকুম্ভ, তখন এটা ভারতবাসীর বহু মানুষের এটা বক্তব্য, যেটা তার কণ্ঠে ধ্বনিত হলো যে এই কি কুম্ভ, এ তো স্বতঃস্ফূর্ত কুম্ভ নয়, কুম্ভতে আমরা তো গিয়েছি। এটা যেন একটা পার্টি বিজেপি তার একটা শোপিসে পরিণত হচ্ছে, আর শোপিসটাকেই বড় করে দেখাতে গিয়ে আর ওখানে নানান কথা বলে লোক ডেকে উত্তরপ্রদেশ রাজ্যের কোষাগার ভরতে গিয়ে সাধারণ মানুষকে যে বিপুল দুর্দশায় ফেলা হয়েছে, সেই কথাটা তো কাউকে না কাউকে বলতে হতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটা বলে প্রকৃতপক্ষেই জাতীয় নেতার দায়িত্ব পালন করেছেন। কালকে যখন সন্ধেবেলা এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, তখন আমরা অনেকে ভাবছিলাম যে এরকম একটা কথা, তাহলে হিন্দুত্ববাদীরা একটা আক্রমণ করবে, কি দাঁড়াবে পরিস্থিতি ইত্যাদি। কিন্তু সকাল হতে না হতে যখন অখিলেশ যাদব স্পষ্ট এবং পরিষ্কারভাবে মমতার কথার পক্ষে দাঁড়িয়ে যান, তখন কিন্তু পরিষ্কার হয়ে যায় জল গড়াতে শুরু করেছে। এবং তার জন্যই আমরা দেখলাম যে অখিলেশ যাদব ওই কথা বলবার পরে বিধানসভায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ
বাজেট বক্তৃতার বদলে বা ভুলে গিয়ে বাজেট বক্তৃতা শুধুমাত্র কুম্ভই বলতে থাকলেন, সেই বক্তৃতা নিশ্চয়ই আমরা দেখাবো মধুবন্তী। একদমই, আমরা শুনে নেব যে যোগী আদিত্যনাথ তিনি ঠিক কি বলেছেন। मेरी इच्छा थी, हार्दिक इच्छा थी कि महाकुंभ के आयोजन के दौरान एक दिन हम ज्वाइंट सेशन प्रयागराज में ही क्यों न करें, लेकिन मुझे मालूम था कि समाजवादी पार्टी फिर इसका विरोध करे, क्योंकि समाजवादी पार्टी कोई अच्छे काम का तो कभी समर्थन नहीं कर सकती, क्योंकि देश आ रहा है, दुनिया आ रही। आप मुझे बताइए, आज 56 करोड़ से भी श्रद्धालुओं ने अब तक वहां पे आस्था की डुबकी लगाई है। अगर मैं भारत के अंदर देखूं, 140 करोड़ की आबादी में 110 करोड़ सनातन धर्मावलंबी, कुछ और भी मिला लेते, मान के चलिए कि हर एक परिवार में 4 सदस्य होंगे, तो हर परिवार के 2 सदस्यों ने अब तक वहां डुबकी लगाई है। শোনাবো শঙ্করাচার্য কি বলেছেন এই প্রসঙ্গে। कि 300 किलोमीटर का जाम लगता है, कुप्रबंधन नहीं है तो क्या है। जो लोग वहां पर पहुंचे हैं 25-25, 30-30 किलोमीटर उनको पैदल चलना पड़ता है अपना सामान उठा करके। कुप्रबंधन नहीं है तो क्या है। वहां पर जल स्नान के लिए धारा आ रही है, उसमें मल जल मिला हुआ है गंदे नालों का, स्नान के योग्य उसको वैज्ञानिक लोग नहीं मान रहे हैं, और उसी में आप करोड़ों करोड़ लोगों को नहाने के लिए विवश किए हुए हैं। तो 12 साल के पहले से पता था कि 12 साल के बाद कुंभ आएगा, तो आपने इस बारे में कोई प्रयास क्यों नहीं किए। तो कुप्रबंधन की तो, और इतने सारे लोग मारे गए, जब पहले से पता था कि लोग आएंगे, इतनी ही जगह हमारे पास है, तो उसकी योजना बनाई जानी चाहिए थी कि नहीं बनाई जानी चाहिए। तो जब कुप्रबंधन है और उसको कोई कह दे रहा है, तो उसमें हम क्या करेंगे कि लोग मर गए, तो उस मृत्यु को छिपाने का भी काम आपके द्वारा किया गया, जो घोर अपराध था। तो ऐसी परिस्थिति में कोई अगर इसको कोई संज्ञा देता है तो हम এই গোটা বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আপনারা জানেন রয়েছেন নিউজ রুম থেকে পলিটিক্যাল এডিটর আমাদের আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখুন, আমরা যেটা বলছিলাম যে যোগী আদিত্যনাথ আজকে বাজেট সেশন চলছে উত্তরপ্রদেশের, সব রাজ্যেই যেমন চলছে ওখানেও চলছে, এবং সেই ব্যাপারেই বলবার জন্য উঠে দাঁড়িয়েছিলেন যোগী আদিত্যনাথ। কিন্তু তিনি মূলত গোটা বক্তৃতা করলেন নিজেদের সাফাই দেওয়া যে কুম্ভে কত ভালো ব্যবস্থা হয়েছে। একথা বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকুম্ভ বলবার পরে যখন অখিলেশ যাদব তার সমর্থনে দাঁড়িয়ে যান, তাহলে তখন কি বিপুল পরিমাণ চাপ তৈরি হয়েছে যোগী আদিত্যনাথের ওপর, যে তিনি দীর্ঘ সময় ধরে কেবল কুম্ভ নিয়েই কথা বললেন, কিন্তু যোগীর কুম্ভ নিয়ে যা যা বললেন তা শূন্য কুম্ভ হয়ে গেল একটু পরেই, যখন জ্যোতির্পীঠের শঙ্করাচার্য কুম্ভ নিয়ে তীব্র আক্রমণ শানালেন এই যোগী আদিত্যনাথদের দিকে। আমরা জানি যে এই ভারতে 4 জন শঙ্করাচার্য আছেন, উত্তরাখণ্ড, উড়িষ্যা, কর্ণাটক, গুজরাট। এই 4টি জায়গায় 4টি প্রধান পীঠে সেই শঙ্করাচার্য ট্র্যাডিশন মেনে এখানে শঙ্করাচার্যরা দায়িত্ব পালন করে আসছেন। এই শঙ্করাচার্যরা হিন্দু ধর্মে অত্যন্ত শ্রদ্ধেয় এবং তাদের অসংখ্য ভক্ত এবং অনুরাগী রয়েছেন। এই শঙ্করাচার্যদের মাঝে মধ্যেই শোনা যায় এই মোদি এবং যোগী ইত্যাদিরা যে ধরনের কাজকর্ম করছেন তা ধর্মের সঙ্গে অনুসারী নয়, ধর্মকে ভঙ্গ করা হচ্ছে, এই ধরনের কথা বলতে শোনা যায়। আমি কলকাতা টিভির দর্শকদের মনে করিয়ে দেব, যখন রাম মন্দির উদ্বোধনের ঘটনা ঘটল তখন কিন্তু শঙ্করাচার্যরা প্রায় সকলেই অত্যন্ত বিরক্ত হয়েছিলেন, এবং একজন শঙ্করাচার্য বলেছিলেন, আমাদের কি কাজ ওখানে, আমরা কি উনি উদ্বোধন করবেন আর আমরা হাততালি দিতে যাব। এই অভিমুক্তেশ্বরানন্দ শঙ্করাচার্য তিনি হচ্ছেন উত্তরাখণ্ডের জ্যোতির্পীঠের শঙ্করাচার্য এবং সেখানকার প্রধান সাধু। তিনি কি বললেন, একটা করে কথা যদি ধরি,
যে ওখানে 130 কিলোমিটার লম্বা যদি ট্রাফিক জ্যাম হয় তাহলে কি ব্যবস্থা যোগী সরকার করেছে। তিনি বলছেন যে নানা সেতু কেন তৈরি করা হলো যদি বন্ধই করে রাখা হবে তা। তিনি বলছেন কিসের 144 বছর, 144 বছরে কুম্ভ বলে মিথ্যা আবেগ তৈরি করা হচ্ছে। 144 বছরে কুম্ভ বলে কিছু হয় না। তিনি বলছেন যত লোক ধরবে তত লোককেই নিমন্ত্রণ করা উচিত ছিল, তার থেকে অনেক বেশি লোককে নিমন্ত্রণ করে কি দেখাতে চাইলেন, যার ফলে অব্যবস্থা আর মৃত্যুর পরে মৃত্যু। শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ তিনি 29 তারিখ মৌনী অমাবস্যার দিনে প্রয়াগ সঙ্গমে ছিলেন। ওই দিন যখন পদপিষ্ট হয়ে অত মানুষের মৃত্যুর ঘটনা ঘটে, ওই দিন দুপুরের পরে এই অভিমুক্তেশ্বরানন্দ বলেছিলেন প্রশাসনের ব্যবস্থাপনার ত্রুটিতেই এই দুঃখজনক ঘটনা ঘটেছে। এই শঙ্করাচার্য সেদিন বলেছিলেন যোগী আদিত্যনাথের পদত্যাগ করা উচিত এবং এই কুম্ভ চলাকালীন সময়েই পদত্যাগ করা উচিত। সেই অভিমুক্তেশ্বরানন্দ আবার মুখ খুললেন। তার মানে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বললেন, তারপর কি দ্রুত জল গড়িয়ে গেল। ইন্ডিয়া জোটের নেতা করার দাবি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে করার দাবি তো ওঠে। এখন তো দেখা যাচ্ছে অন্য কেউ নয়, জাতীয় পরিস্থিতিতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্টারভেনশন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, সমর্থন পাচ্ছেন ইন্ডিয়া জোটের অন্য অংশীদার থেকে, যেমন তেমনি সামাজিকভাবেও শঙ্করাচার্যের সমর্থনটা সেই জিনিসটাই সামনে নিয়ে এলো। মধুবন্তী, অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। ফের কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। খাদ্য ভর্তুকি খাতে রাজ্যকে টাকা দিল কেন্দ্র। দুটি পর্যায়ে ৭,৪০০ কোটি টাকা দেওয়া হলো রাজ্যকে। চলতি মাসে ২,১৩০ কোটি ও জানুয়ারিতে ৫,২৭০ কোটি টাকা দিয়েছে রাজ্যকে। খাদ্য ভর্তুকি খাতে রাজ্যকে এবার টাকা দিল কেন্দ্র। কেন্দ্রীয় বরাদ্দ পেয়েছে রাজ্য। দুটি পর্যায়ে ৭,৪০০ কোটি টাকা দেওয়া হলো রাজ্যকে। চলতি মাসে ২,১৩০ কোটি ও জানুয়ারিতে ৫,২৭০ কোটি টাকা দেওয়া হয়। অবশেষে কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। অন্যদিকে চালের মূল্য বৃদ্ধিতে সতর্ক নবান্ন। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর ও খাদ্য দপ্তরকে পদক্ষেপের নির্দেশ। এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ। বাজারে সারপ্রাইজ ভিজিট এবং পাইকারি বাজারে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর ও খাদ্য দপ্তরকে পদক্ষেপের নির্দেশ। চালের মূল্য বৃদ্ধিতে সতর্ক নবান্ন। এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সভার ডাক দেওয়া হয়েছে। আর এই সভাতেই ঠিক হবে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম। আগামীকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণের সম্ভাবনা রামলীলা ময়দানে, যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। আজকের সভাতেই ঠিক হবে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি খবর রয়েছে? যোগাযোগ বিচ্ছিন্ন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আজ সন্ধ্যা ৭টায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সভার ডাক এবং শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল। আজকেই ঠিক হবে মুখ্যমন্ত্রীর নাম।
বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সভার ডাক। এই সভাতে ঠিক হবে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম। কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী সেই নিয়ে সিদ্ধান্ত। আগামীকাল মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণের সম্ভাবনা রামলীলা ময়দানে। আজ সন্ধ্যা 7টায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সভার ডাক। আর এই সভাতেই দিল্লির মুখ্যমন্ত্রী নাম ঘোষণা হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল, যেখানে প্রধানমন্ত্রী অমিত শাহ থাকবেন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ থাকবেন, এবং সেই সঙ্গে থাকবেন বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সভার ডাক, এবং সেখানে মুখ্যমন্ত্রীর নাম ঠিক হবে। কথা বলবো নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে? দেখো, একটু আগেই যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রবিশঙ্কর প্রসাদ এবং ওম প্রকাশ ধনখড়, এই দুজনকে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সন্ধ্যা 7টার সময় মিটিং নবনির্বাচিত বিধায়কদের। দিল্লি বিধানসভার নবনির্বাচিত 48 বিধায়কের মিটিং, বিজেপির 48 বিধায়কের মিটিং। রবিশঙ্কর প্রসাদ এবং ওম প্রকাশ ধনখড় পর্যবেক্ষক থাকবেন। সবথেকে বড় প্রশ্ন, কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন? সর্বশেষ আমাদের কাছে যে নামগুলো এসছে সেগুলো এরকম: প্রবেশ বর্মা, বিজেন্দর গুপ্ত, রেখা গুপ্ত, আশিস সুদ, সতীশ উপাধ্যায়, শিখা রায়, বাঁশুরি স্বরাজ। এই নামগুলোর মধ্য থেকেই মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের বেছে নেওয়া হবে বলে অনেকেই মনে করছেন। ওখানে মন্ত্রিসভা 7-8 জনের বেশি হওয়া সম্ভব নয়, 7-8-9 জনও হতে পারে, 10 জনও হতে পারে। এই পর্যন্ত এই নামগুলোর থেকে বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মুখ্যমন্ত্রী নারী হবেন না পুরুষ হবেন সেইটা বিজেপিকে ঠিক করতে হবে। সম্ভবত সেটা ঠিক হয়ে গিয়েছে। আজকে যে সন্ধ্যা 7টার মিটিংটা হবে সেটা খানিকটা আনুষ্ঠানিক ধরনের, কেননা বিধায়কদের নেতা নির্বাচন করতে হয় আগামী ভাবী মুখ্যমন্ত্রীকে, সেই কাজটা হয়ে যাবে। কালকে 4:30টার সময় রামলীলা ময়দানে শপথ গ্রহণ। উপস্থিত থাকবেন মোদি, শাহ, রাজনাথ সিং সহ সমস্ত শীর্ষ নেতারা। মধুবন্তী, অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। ফেব্রুয়ারিতেই পুতিনের সঙ্গে বৈঠক, জানালেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে কথাবার্তা খুবই ভালো হচ্ছে, এমনটাই জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনে নতুন করে ভোট দরকার, জেলেনস্কির সমর্থন তলানিতে। তিনি বলেছেন, আমরা ইউক্রেনকে $350 বিলিয়ন দিয়েছি, কোথায় সেই টাকা, এই প্রশ্নই তুলেছেন ট্রাম্প। ফেব্রুয়ারিতেই পুতিনের সঙ্গে বৈঠক, জানিয়ে দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে কথাবার্তা খুবই ভালো হচ্ছে, তার বক্তব্য। ইউক্রেনে নতুন করে ভোট দরকার, জেলেনস্কির সমর্থন তলানিতে। আমরা ইউক্রেনকে $350 বিলিয়ন দিয়েছি, সেই টাকা কোথায়, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। আর কি বলেছেন জানবো। আপনারা জানেন আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, আজকে ট্রাম্পের যে কথা প্রকাশ্যে এসেছে তাতে বলা যেতে পারে আমরা পুরোপুরি একটা নতুন পৃথিবীতে পা রাখছি। এই পৃথিবী আমাদের চেনা ছিল না। ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে, কমিউনিস্ট জমানা পড়ে যাওয়ার পরে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্কটা ছিল দ্বন্দ্ব মধুর বলা যেতে পারে। খুব বন্ধুত্বও না, খুব দারুণ শত্রুতাও নয়। এই যে একটা স্থিতাবস্থা চলছিল, সেই স্থিতাবস্থা ভেঙে যায় যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হয়। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের ব্যাপারে উস্কানি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু রাষ্ট্রগুলোরই। যখন ইউক্রেনকে নেটোতে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে নেবার উদ্যোগ নেওয়া হয় এবং জেলেনস্কিকে পুতুল সরকার হিসেবে আমেরিকা বসিয়ে দেয় এবং জেলেনস্কি আমেরিকার কথায় ওঠবস করতে থাকে। বহু টাকার সমরাস্ত্র
যুদ্ধাস্ত্র এবং অন্যান্য সহায়তা দিয়ে জেলেনস্কিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, পশ্চিম ইউরোপের এই বড় বড় শক্তিগুলো। সেই যুদ্ধ বাইডেন সরকারের শেষ দিন পর্যন্ত চলেছে। ট্রাম্প শপথ নেবার পরে হঠাৎই সেই পরিস্থিতির মধ্যে গুরুতর পরিবর্তন এসেছে। অবশেষে আমেরিকা এবং ট্রাম্প বুঝতে পারছে ওই জেলেনস্কি পুতুলকে সামনে রেখে যে যুদ্ধ তারা চালাচ্ছেন তাতে আমেরিকাই রক্তশূন্য হচ্ছে। আজকে ট্রাম্পের মুখে এই কথা শুনতে হচ্ছে যে $350 বিলিয়ন আমরা সাহায্য করেছি। সুতরাং যে করে হোক যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প। তার জন্য এই আমেরিকাই যাকে পুতুল সাজিয়েছিল সেই জেলেনস্কিকেও বিসর্জন দিতে কোনো দ্বিধা নেই ট্রাম্পের। ঘটনা হচ্ছে জেলেনস্কির প্রেসিডেন্ট হিসেবে 5 বছরের মেয়াদ পূর্ণ হয়ে গেছে, তারপরেও তিনি নির্বাচন না করে ক্ষমতায় আছেন। পুতিন বলেছে জেলেনস্কির সাথে আলোচনা করা যাবে না, কেননা তিনি আইনি প্রেসিডেন্টই নন। আজকে সেই কথাই বললেন ডোনাল্ড ট্রাম্প। তার মানে পৃথিবীতে মহাশক্তিধর দুই দেশ ক্রমাগত খুব কাছে আসছে। তার সঙ্গে চীন যদি যুক্ত হয়ে যায়, কারণ আমরা জানি চীন রাশিয়ার বন্ধুত্ব খুব দৃঢ়, তাহলে কি এক নতুন পৃথিবী যেখানে এই 3 শক্তিধর দেশ শেষ কথা বলবে পৃথিবীর, এক নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে এই দুনিয়া। হ্যাঁ মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশুষ চট্টোপাধ্যায়ের সঙ্গে। চারটের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।